সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ডাক্তার খাস্তগী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আফসারউদ্দিন রাজু, সহকারী শিক্ষক, ডাক্তার খাস্তগী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদেরকে রাসায়নিক বিক্রিয়ার ক্লাসে প্রতীক, সংকেত এবং যোজনী নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি গত ক্লাসের প্রতীক, সংকেত এবং যোজনী তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই রাসায়নিক বিক্রিয়া ক্লাসে আমাদের সংকেত নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ যারা সংকেতগুলো ভালো করে গত ক্লাস আয়ত্ত করতে পেরেছ তাদের জন্য রাসায়নিক বিক্রিয়া বুঝতে অনেক সুবিধা হবে। আচ্ছা, রাসায়নিক বিক্রিয়া বোঝার আগে আমরা রাসায়নিক সমীকরণ নিয়ে একটু আলোচনা করি। রাসায়নিক সমীকরণ, রাসায়নিক সমীকরণ নিয়ে আমরা একটু আলোচনা করি। আচ্ছা, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। আমরা লিখলাম Fe। Fe মানে তোমরা জানতে পেরেছ আয়রন, এস মানে হলো সালফার। এই দুইটা মিলে একত্রিত হয়ে কি হবে? আয়রন সালফাইড অথবা প্যারাস সালফাইড। আচ্ছা, এই যে আমরা বিক্রিয়াটা লিখলাম, এটা হলো একটা বিক্রিয়া। এই বিক্রিয়ার ক্ষেত্রে প্রথমে যে অংশটুকু আছে সেটাকে বলা হবে বিক্রিয়ক। এটা হলো বিক্রিয়ক। আর এই পাশে যেটা পেলাম সেটা হলো বিক্রিয়াজাত বা উৎপাদ বলা হয়, বিক্রিয়াজাত। তোমরা রাসায়নিক সমীকরণ দেখার কতগুলো নিয়মাবলী আছে। এই নিয়মাবলীর মধ্যে হলো বাম দিকে হবে বিক্রিয়ক পদার্থ আর ডান দিকে হবে বিক্রিয়াজাত পদার্থ। আচ্ছা, বিক্রিয়ক যদি একাধিক পদার্থ হয়, একাধিক মৌল বা যৌগ হয়, একইভাবে বিক্রিয়াজাত পদার্থ যদি একাধিক মৌল বা যৌগ হয়, সেই ক্ষেত্রে মাঝখানে যোগ চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে এখানে যদি হতো আমরা এখানেও যোগ চিহ্ন ব্যবহার করতাম। এরপরে যখন আমরা বিক্রিয়া আরো অন্যান্য বিক্রিয়া নিয়ে আলোচনা করব, তোমরা দেখতে পাবে যে ডান পাশেও প্লাস চিহ্ন দেওয়া হবে। তাহলে বাম পাশে হবে বিক্রিয়ক, বাম পাশে হবে বিক্রিয়াজাত পদার্থ। মাঝখানে কি চিহ্ন ব্যবহার করতে হবে? যোগ চিহ্ন ব্যবহার করতে হবে। এবং বিক্রিয়কের পরে বিক্রিয়াজাতের আগে মাঝখানে আমরা অ্যারো চিহ্ন ব্যবহার করতে পারবো অথবা সমান চিহ্ন ব্যবহার করতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে একটু কথা হলো, যেমন আমি আরেকটা বিক্রিয়া লিখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। H2 প্লাস O2, অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে কি হয়? আমাদের পানি হয়। H2O, পানি হয়। এই বিক্রিয়াটা আমরা লিখলাম, বাম পাশে বিক্রিয়ক লিখলাম, ডান পাশে বিক্রিয়াজাত পদার্থ লিখলাম। সেই ক্ষেত্রে একটা বিষয় দেখো তোমরা, এখানে আমরা পরমাণুর সংখ্যা সমান নয়। রাসায়নিক সমীকরণ লেখার সময় পরমাণুর সংখ্যা দুই পাশে সমান হতে হবে এবং বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মধ্যে অণুর সংখ্যা সমান হতে হবে, পরমাণুর সংখ্যা সমান হতে হবে, দুই পাশে সমান হতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের দুই পাশে সমান নেই, কেননা এখানে অক্সিজেন একটা আর এখানে অক্সিজেন হলো দুইটা। আমি ইচ্ছা করলে এখানে 2 লিখতে পারবো না। সেই ক্ষেত্রে আমার করণীয় কি? দুই পাশে সমতা বিধান করতে হবে। সমতা বিধানের জন্য এই পাশে আমি কি ব্যবহার করব? 2 ব্যবহার করব। এখানে 2 দেওয়া যাবে না, তাহলে O2 হয়ে গেল, H4 হয়ে গেল। তো সমতা বিধানের জন্য আমার কি করতে হবে? এখানেও 2 ব্যবহার করতে হবে। অর্থাৎ সমীকরণের ক্ষেত্রে দুই পাশে সমতা বিধান করতে হবে। সেই ক্ষেত্রে আমরা অ্যারো ব্যবহার করতে পারি অথবা সমান চিহ্ন ব্যবহার করতে পারবো। তাহলে এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। এই ক্ষেত্রে দেখো আমাদের এখানে পরমাণুর সংখ্যা সমান হয়েছে H2, তাহলে 2 ইন্টু কত হলো? 2 হলো। হাইড্রোজেন 2টা ইন্টু 2 হলো, যোগ 1 ইন্টু অক্সিজেন একটা ইন্টু 2 হলো, সমান দিয়ে 2 ইন্টু ব্রেকেট ব্যবহার করব আমরা, 1 ইন্টু হাইড্রোজেন 2টা যোগ 1। তাহলে আমাদের কি দাঁড়ালো? 2 দুগুণে 4 প্লাস 2 একে 2, 2 ইন্টু 2 প্লাস 1। তো এখানে হবে 6টা, এই পাশে 6টা হলো, এই পাশে হবে 2 ইন্টু কত? 3 সমান কত? তা 6টা। অর্থাৎ বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মধ্যে দুই পাশে পরমাণুর সংখ্যা সমান হলো। তাহলে সমীকরণ লেখার ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলা জানতে হবে এবং দুই পাশে সমান চিহ্নের দুই পাশে আমাদের কি করতে হবে? মৌলের পরমাণু সংখ্যা সমান করতে হবে। তাহলে আমরা এই জিনিসগুলা জানলাম।
তাহলে আমরা রাসায়নিক সমীকরণের লেখার নিয়মগুলো জানলাম। কি জানলাম? বাম পাশে হবে বিক্রিয়ক পদার্থ, বিক্রিয়ক পদার্থ যদি একাধিক হয় সেক্ষেত্রে আমাদের মাঝখানে যোগ চিহ্ন ব্যবহার করতে হবে, বিক্রিয়াজাত একাধিক হলে মাঝখানে যোগ চিহ্ন ব্যবহার করতে হবে, এবং সমীকরণের সমতা বিধান করতে হবে। সমতা বিধানের জন্য কি করতে হবে? পরমাণু সংখ্যা দুই পাশে সমান করতে হবে। হয় একাধিক অণুর সংখ্যা যদি হয় তার আগে দুই তিন যেগুলো আমরা ব্যবহার করতে চাই ব্যবহার করি, দুই পাশে আমাদেরকে সমান করতে হবে। তাহলে এই জিনিসগুলো আমরা জানলাম। এখন আমরা আসবো রাসায়নিক বিক্রিয়া নিয়ে আমরা একটু আলোচনা করব। আমাদের গত ক্লাসে আমরা সংকেত নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং যোজনী নিয়ে প্রতীক নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। শেষের দিকে আমরা, তোমাদের মনে আছে নিশ্চয়, আমরা রাসায়নিক সমীকরণ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা বিস্তারিতভাবে রাসায়নিক সমীকরণ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা রাসায়নিক সমীকরণ নিয়ে আলোচনা করতে হলে সমীকরণ নিয়ে আমরা কি নিয়ে আলোচনা করব? রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তাহলে রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া নিয়ে আমরা আলোচনা করতেছি। প্রথম যে বিক্রিয়াটা সেটা হলো সংযোজন। তোমরা ভালো করে লিখে নাও কথা এবং মনোযোগ দিয়ে দেখো, প্রয়োজনীয় বই সামনে রাখো। সংযোজন বিক্রিয়া। আচ্ছা, সংযোজন জিনিসটা কি বোঝা গেল? একত্রিত হওয়া, অর্থাৎ এক বা একাধিক মৌল বা যৌগ একত্রিত হয়ে যদি ভিন্ন ধর্ম বিশিষ্ট অন্য মৌল গঠিত হয় সেটা হবে সংযোজন। এক বা একাধিক মৌল মিলে বা মৌল বা যৌগ মিলে ভিন্ন মৌল বা অন্য মৌল গঠিত হবে আর কি, সেই ক্ষেত্রে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো, এখানে আমরা ব্যবহার করব আয়রন যোগ সালফার। এখানে আয়রন যোগ সালফার। যখন আমরা এই বিক্রিয়াটা সংগঠিত করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের এখানে কিছু উপকরণ লাগবে। আমাদের লাগবে একটা টেস্ট টিউব লাগবে, মোটর লাগবে। মোটর কেন লাগবে? আয়রনের লোহার চূর্ণ এবং গন্ধক বা সালফারের চূর্ণগুলোকে ভালো করে মিশ্রিত করতে হবে, পিষতে হবে, চূর্ণ বিচূর্ণ করতে হবে। তারপরে একটা টেস্ট টিউবের মধ্যে নিতে হবে। টেস্ট টিউবের মধ্যে নিয়ে কি প্রয়োগ করতে হবে? আমাদেরকে স্পিড ল্যাম্প বা বুনসেন বার্নারের মাধ্যমে তাপ প্রয়োগ করতে হবে। তাহলে আমরা কি কি নিব বলো? এই বিক্রিয়ার ক্ষেত্রে লোহার চূর্ণ লাগবে এবং কি লাগবে? সালফার লাগবে। এই লোহার চূর্ণ এবং সালফার দিয়ে, সালফারকে কি করতে হবে? দুইটাকে মোটরে নিয়ে ভালো করে চূর্ণ করতে হবে। চূর্ণ করার পরে লোহার গুঁড়ো হবে, টেস্ট টিউবের মধ্যে নিতে হবে। তারপরে বুনসেন বার্নার বা স্পিড ল্যাম্পের মধ্যে তাপ দিতে হবে। কার নিচে? টেস্ট টিউবের নিচে তাপ দিতে হবে। তাপ দেওয়ার পরে আমরা দেখতে পাবো যে এখানে FeS সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট একটা কি ফেরাস সালফেটের আমরা দেখতে পারবো, টুকরা দেখতে পাবো। অর্থাৎ আয়রন এবং সালফার একত্রিত হয়ে ফেরাস সালফার গঠিত হয়। সেই ক্ষেত্রে ফেরাস সালফাইডের মধ্যে, ফেরাস সালফাইডের মধ্যে, এটার নাম হলো ফেরাস সালফাইড। এগুলো লিখি নাও, ফেরাস সালফাইড। ফেরাস সালফাইড, এই ফেরাস সালফাইডের মধ্যে দেখো আয়রনের ধর্ম নেই, সালফারের ধর্ম নেই, অর্থাৎ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থের সৃষ্টি হলো। এই রাসায়নিক বিক্রিয়ার মূল বিষয়টা হলো যে বিক্রিয়ার ফলে এক বা একাধিক মৌল বা যৌগ একত্রিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থের সৃষ্টি হবে, সেটাকে বলা হবে রাসায়নিক বিক্রিয়া। তাহলে সংযোজন বিক্রিয়া দেখলাম, আয়রন এবং সালফার মিলে ফেরাস সালফার গঠিত হলো। তাহলে সম্পূর্ণ নতুন ধর্মের পদার্থ আমরা পেয়ে গেলাম। এরপরে আসো, এর পরবর্তীতে আমরা যাব একইভাবে জিঙ্ককেও দিয়ে আমরা করতে পারি। জিঙ্ক আর সালফার একত্রিত হয়ে কি গঠিত হবে? জিঙ্ক সালফাইড গঠিত হবে। এখানেও কি জিঙ্ক এবং সালফাইড মিলাই জিঙ্ক সালফেট গঠিত হলো একইভাবে। তাহলে এই যে জিনিসগুলো আমরা আলোচনা করলাম এগুলো মৌল নিয়ে গঠিত ছিল। তাহলে আয়রনও মৌল ছিল, মৌল ছিল, এটা মৌলিক পদার্থ ছিল, এটা মৌলিক পদার্থ ছিল, এটাও মৌলিক, এটাও মৌলিক পদার্থ ছিল। তাহলে এক বা একাধিক মৌলিক পদার্থ মিলে একটা যৌগিক পদার্থ গঠিত হয়েছিল। এর পরবর্তীতে দেখো আমরা একইভাবে সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে কি করতে পারি? যৌগিক পদার্থ একত্রিত করতে পারি। যেমন অ্যামোনিয়া, এটা যৌগিক পদার্থ, যোগ হাইড্রোক্লোরিক অ্যাসিড। অ্যামোনিয়া যোগ হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাও যৌগ, এটাও যৌগ, এটা মিলাই কি গঠিত হলো? অ্যামোনিয়াম
ক্লোরাইড গঠিত হলো। তাহলে দুইটা যৌগিক পদার্থ মিলে আরেকটা যৌগিক পদার্থ গঠিত হলো, সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট অ্যামোনিয়াম ক্লোরাইড গঠিত হলো। তাহলে এই যে বিক্রিয়াটা হলো সেই বিক্রিয়াটা হলো সংযোজন বিক্রিয়া। তাহলে কি বিক্রিয়া পেলাম আমরা? সংযোজন বিক্রিয়া। এরপর আসো আমরা যাব সংযোজন বিক্রিয়ার পরে আমরা যাব দহন বিক্রিয়ার মধ্যে। দহন বিক্রিয়া নিয়ে আমরা একটু আলোচনা করি। দহন অর্থাৎ সালফারকে এই ক্ষেত্রে আমাদের লাগবে একটা লম্বা চামচ, যেটা হাতলটা বেশ লম্বা হবে খানিকটা, এবং সালফার ধরে সালফারকে আমরা কি বায়ুতে পোড়াবো আমরা। তাহলে সালফার যোগ অক্সিজেন, অর্থাৎ এটাকে বায়ুতে দহন করা হবে, বায়ুতে দহন বা পোড়ানো হবে। সালফার আর অক্সিজেন, এটাকে তাপ দেওয়া হবে, তাপ দেওয়া হবে। তাপ দিলে কি হবে? এক্ষেত্রে তাপ দিলে কি দাঁড়াবে? তাপ যখন দেওয়া হবে এটা সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তাহলে আমরা কি করলাম? সালফার বা গন্ধকে সালফারকে আমরা বায়ুতে পোড়াবো। পোড়ালে একটা ঝাঁঝালো গন্ধ নীলাভ শিখা, একটা শিখা সহ ঝাঁঝালো একটা গন্ধ পাবো। সেই গন্ধটার কিছু না, এটা সালফার ডাইঅক্সাইড গ্যাসের উৎপন্ন হবে। সেই ক্ষেত্রে এটা সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। তাহলে এই দহন বিক্রিয়াটা আমরা এরকম জানলাম। আরও এরকম দহন বিক্রিয়ার অন্যান্য উদাহরণ আছে, যেমন ম্যাগনেসিয়ামকে যদি বায়ুতে দহন করা হয়, তাও যদি দহন করা হয় বা পোড়ানো হয় বা তাপ দেওয়া হয়, যাই দিই না কেন আমরা, এটা ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। ম্যাগনেসিয়াম অক্সাইড তোমাদের আগে মনে ছিল, দেখো এখানে O2 দেওয়া আছে, এখানে 2 নেই, কারণ এখানে ইচ্ছা কিন্তু 2 দিলে হবে না, কারণ ম্যাগনেসিয়ামের যোজনীয় 2, অক্সিজেনের যোজনীয় 2। সেই ক্ষেত্রে আমাদেরকে যদি সমতা বিধান করতে হয় তাহলে প্রথমে 2 দিতে হবে। তাহলে 2 দিলে MgO2 হয়ে গেল, সেজন্য এখানেও 2 ব্যবহার করতে হবে। অর্থাৎ এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা সমতা বিধান করলাম। তাহলে আমাদের দহন বিক্রিয়াও শেষ হলো। এরপরে আসো আমরা প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে একটু আলোচনা করি। দহন গেল আমাদের, আমরা প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, এই ক্ষেত্রে প্রতিস্থাপন বিক্রিয়ার জন্য আমাদের লাগবে, হ্যাঁ, এটা এরপরে হলো দহনের পরে হলো প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া, তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া, তাহলে এই প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের লাগবে লোহার গুঁড়া Fe এবং তুত হলো কপার সালফেট। লোহার গুঁড়া এবং কপার সালফেট লাগবে। তুত, লোহা এবং তুত, এই তুতের কালার হলো নীল রঙের। আচ্ছা, প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে আমাদের লাগবে লোহার গুঁড়া বা আয়রন চূর্ণ, যেটাকে Fe বলবো আমরা, কপার সালফেট যেটার কালার হলো নীল রঙের। এইটা মিলে একত্রিত হয়ে কি গঠন করবে? আয়রন সালফেট প্লাস কপার। আচ্ছা, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? একটা টেস্ট টিউব নিতে হবে। একটা টেস্ট টিউবের মধ্যে 4/1 পানি নিতে হবে। টেস্ট টিউবে 4/1 পানি নিয়ে তার মধ্যে কি করতে হবে? টেস্ট টিউবে 4/1 পানি নিয়ে আমাদের কি করতে হবে? টেস্ট টিউবে 4/1 পানি নিয়ে তার মধ্যে কপার সালফেট বা তুতের দ্রবণ দিতে হবে। এবার তুতের দ্রবণ দিয়ে তার সাথে তুত দিতে হবে। তুতগুলো মিশ্রিত করলে ভালো করে নেড়ে দিতে হবে যাতে মিশ্রিত হয়ে যায়, দ্রবণ তৈরি হয়। এরপর লোহার চূর্ণ বা গুঁড়াগুলোকে আমরা ওই টেস্ট টিউবের মধ্যে ঢেলে দেব। একটু নাড়ানোর পর আমরা দেখতে পাবো যে এটা নীল রঙের ছিল আর এটা হলো সবুজ রঙের হয়ে যাবে। আয়রন সালফেট যেটা হবে, ফেরাস সালফেট যেটা হবে, সেটা সবুজ রঙের হবে, হালকা সবুজ রঙের হয়ে যাবে। অর্থাৎ হালকা সবুজ রঙের দ্রবণ, হ্যাঁ, অর্থাৎ আগের যে নীল দ্রবণ ছিল, কপার সালফেটের যে নীল দ্রবণটা ছিল, সেটা থেকে হালকা সবুজ রঙের কি আয়রন সালফেট বা ফেরাস সালফেটের দ্রবণ সৃষ্টি হবে। এটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া। এবার আসো বিয়োজন বিক্রিয়া, আমরা একটু সবগুলো আলোচনা করি। এরপর আসো প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে কি প্রতিস্থাপিত হলো খেয়াল করো, এখানে কপারটা সরে গিয়ে কপারের জায়গায় কে বসলো? আয়রন বসলো। কপারের জায়গায় কি? কপারটা সরে গিয়ে কপারের জায়গায় কে বসলো? আয়রনটা বসে গেল কপারের জায়গায়। তাহলে কপারটা অন্য জায়গায় চলে গেল। এই যে বিক্রিয়াটা হলো সেটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আলোচনা করলাম। উপরে ক্লাসে গেলে তোমরা এগুলো নিয়ে আরো বিস্তারিত জানবে। এবার আসো বিয়োজন বিক্রিয়া। তাহলে বিয়োজন বিক্রিয়া,
বিয়োজন বিক্রিয়া। আচ্ছা, আগেরটা ছিল সংযোজন। সংযোজন ছিল একত্রিত হওয়া, এক বা একাধিক মৌল একত্রিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট আরেকটা মৌল বা যৌগ হলো। কিন্তু এই ক্ষেত্রে বিয়োজনের ক্ষেত্রে একটা ভেঙে একাধিক মৌলে রূপান্তরিত হবে। তাহলে কি ভেঙে? একটা ভেঙে একাধিক মৌলে রূপান্তরিত হবে এরপরের বিক্রিয়াটা। যেমন ক্যালসিয়াম কার্বনেট, যখন এটাতে তাপ দেওয়া হবে, কি দেওয়া হবে? যখন তাপ প্রয়োগ করা হবে তখন এটা কিসে পরিণত হবে? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কি হবে? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তাহলে দেখো, এই ক্যালসিয়াম কার্বনেট মানে হলো চুনা পাথর। এই চুনা পাথরকে বা চুনা পাথরের চূর্ণকে আমরা যদি টেস্ট টিউব নিয়ে তাপ প্রয়োগ করি, তাহলে টেস্ট টিউবে নিয়ে যখন আমরা তাপ প্রয়োগ করব তখন সেই ক্ষেত্রে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। তাহলে কি বললাম? বিয়োজন বিক্রিয়ার ক্ষেত্রে কি হলো? ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথরকে যখন একটা টেস্ট টিউবে নিয়ে তাপ প্রয়োগ করা হবে তখন সেই ক্ষেত্রে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। এই যে গ্যাসটা উৎপন্ন হলো, এই গ্যাসটা যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তা বোঝার জন্য আমরা কি করব? কার্বন ডাইঅক্সাইড, এই যে গ্যাসটা উৎপন্ন হলো কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিনা তা জানার জন্য আমরা একটা কাজ করতে পারি। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের উপর দিয়ে আমরা যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা পেলাম, এই গ্যাসটা যে কার্বন ডাইঅক্সাইড তা বোঝার জন্য কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সাথে আমরা পরিষ্কার চুনের পানি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে বলা পরিষ্কার চুনের পানি হবে বা লাইম ওয়াটার বলা হবে। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডের সাথে এই যে গ্যাসটা পেলাম, এই গ্যাসটারকে যদি আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ভিতর দিয়ে, দ্রবণের ভিতর দিয়ে যদি পরিচালনা করা হয়, তাহলে সেই ক্ষেত্রে কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে। ক্যালসিয়াম কার্বনেট প্লাস কি উৎপন্ন হবে? পানি উৎপন্ন হবে। আচ্ছা, তাহলে এই যে গ্যাসটা পেলাম, এই যে গ্যাসটা কার্বন ডাইঅক্সাইড কিনা তা বোঝার জন্য কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে যদি আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ভিতর দিয়ে প্রবাহিত করি, সেই ক্ষেত্রে দেখব যে পানিগুলা পরিষ্কার চুনের পানি ছিল। এটা কি পানি ছিল? পরিষ্কার চুনের পানি ছিল। এই পরিষ্কার চুনের পানি এটা গোলা হয়ে গেল। কেন গোলা হয়ে গেল? কারণ এখানে আবার চুনা পাথর তৈরি হলো, সেজন্য এটা পানিটা গোলা হয়ে গিয়েছিল। একইভাবে আমরা এই বিক্রিয়াটার ক্ষেত্রে, এই বিয়োজন বিক্রিয়া আরও আছে, অন্যান্য অনেকগুলো উদাহরণ আছে, আমরা অনেকগুলো উদাহরণ দিয়ে বিক্রিয়াটা বোঝাতে পারি। সেটা হলো, দেখো, পটাশিয়াম ক্লোরেটকে যদি তাপ প্রয়োগ করা হয়, তাহলে এটা কি হবে? পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন উৎপন্ন হবে। তাহলে পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন উৎপন্ন হবে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? একটা যৌগ ছিল, সেটাকে যখন আমরা তাপ প্রয়োগ করলাম তখন এটা দুইটা ভেঙে একাধিক পদার্থে রূপান্তরিত হলো। এই ক্ষেত্রে আমাদের দেখো O3 আছে, এখানে O2 আছে। আমরা ইচ্ছা করে 3 দিতে পারবো না, কারণ O3 হলো ওজন। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা 3 আছে, তাহলে এটাকে যদি 3 বানাতে হয়, 3 বানানোর কোনো সুযোগ নেই। তাহলে আমরা এখানে যদি 3 দিই, 3 দুগুণে 6টা, এখানে হলো 3টা। তাহলে এখানে যদি আমি আগে দিয়ে 2 দিই, তাহলে 3 দুগুণে 6টা হয়ে গেল। তাহলে অক্সিজেনের 3 দুগুণে 6, এখানেও 3 দুগুণে 6 হয়ে গেল। KCl এটা 2টা করে হলো, তাহলে এখানে 2 দিলে হয়ে গেল, অর্থাৎ এটা সমতা বিধান হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে তোমরা বিক্রিয়ার সমতা বিধান তোমাদেরকে করতে হবে। তাহলে আমাদের বিয়োজন বিক্রিয়াও শেষ হলো। এবার আসো, বিয়োজন বিক্রিয়া আমরা শেষ করলাম। আচ্ছা, আরেকটা বিক্রিয়া আমরা একটু আলোচনা করে ফেলি, সেটা হলো প্রশমন বিক্রিয়া। কি বিক্রিয়া? প্রশমন বিক্রিয়া। যে বিক্রিয়া, প্রশমন বিক্রিয়াটা হলো যে বিক্রিয়ায় অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে সম্পূর্ণ নিরপেক্ষ পদার্থ তৈরি করে, সেটাকে বলা হবে প্রশমন বিক্রিয়া। তাহলে প্রশমন বিক্রিয়াটা হলো কি? যে বিক্রিয়ায় অ্যাসিড ক্ষারের সাথে অথবা ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সম্পূর্ণ নিরপেক্ষ পদার্থ উৎপন্ন করে, সেটাকে বলা হবে প্রশমন বিক্রিয়া।
অথবা আমরা এভাবে বলতে পারি যে বিক্রিয়া অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, সেটাকে বলা হবে প্রশমন বিক্রিয়া। তাহলে আমরা এই প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে কি পেতে পারি? তাহলে আমাদের হলো ক্যালসিয়াম অক্সাইড, প্রশমন বিক্রিয়ার মধ্যে হলো ক্যালসিয়াম অক্সাইড যোগ ক্যালসিয়াম অক্সাইড, এটা হলো ক্ষার। অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড, এটার নাম হলো অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। তাহলে ক্ষার অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড হলো অ্যাসিড। তাহলে ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি হবে? সম্পূর্ণ নিরপেক্ষ পদার্থ, যেটা হলো ক্যালসিয়াম অ্যাসিটেট, ক্যালসিয়াম অ্যাসিটেট CH3COO2CA, এটার নাম হলো ক্যালসিয়াম অ্যাসিটেট প্লাস পানি উৎপন্ন করবে H2O। তাহলে ক্যালসিয়াম অ্যাসিটেট এটা হলো ক্যালসিয়াম অ্যাসিটেট, এটার নাম হলো ক্যালসিয়াম অ্যাসিটেট, ক্যালসিয়াম অ্যাসিটেট, হ্যাঁ, আর পানি উৎপন্ন করবে। তাহলে এই প্রশমন বিক্রিয়ার মধ্যে ক্ষার কার সাথে বিক্রিয়া করে? ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, এটা হলো লবণ। এই ক্যালসিয়াম অ্যাসিটেটটা হলো, এটা হলো লবণ, লবণ ও পানি উৎপন্ন করে, এটা হলো পানি। তাহলে আমরা কি পেলাম? যে বিক্রিয়া ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সম্পূর্ণ নিরপেক্ষ পদার্থ, যেটা নিরপেক্ষ পদার্থটা হলো লবণ এবং পানি উৎপন্ন করলো, এটা হলো ক্যালসিয়াম অ্যাসিড, এটা হলো লবণ। তাহলে বিক্রিয়াটা তোমরা লিখে নাও এবং দুই পাশে আমাদের সমতা বিধান করতে হবে। এই সমতা বিধানের জন্য আমাদের কি করতে হবে? দেখো ক্যালসিয়াম তো ঠিক আছে, এখানে CH3 আছে 2, তাহলে আমরা আগে যদি দিয়ে দিই হয়ে গেল। এবার দেখো 3 দুগুণে এই 6টা 2টা 8টা, তাহলে এখানে হলো 6টা, এখানে হলো 2টা 8টা হয়ে গেল আমাদের। তারপরে ক্যালসিয়াম একটা হয়ে গেল। অক্সিজেন এখানে হলো 2টা আর একটা 3টা, এখানে হলো 2টা না 4টা একটা 5টা, আর এখানে হলো 4টা আর একটা 5টা। তাহলে আমাদের বিক্রিয়ার সমতা বিধান হয়ে গেল। তাহলে তোমরা এভাবে বিক্রিয়ার সমতা বিধান করতে হবে তোমাদেরকে। তাহলে প্রশমন বিক্রিয়া আমাদের শেষ হলো। এবার আমরা যাব বিক্রিয়ার তাপমাত্রার পরিবর্তন বা রূপান্তর। আচ্ছা, অনেক সময় আমরা দেখা গেল যে বিক্রিয়া সংঘটিত হওয়ার সময় কোনো ক্ষেত্রে টেস্ট টিউব অনেক গরম হয়ে যায়, আবার কোনো ক্ষেত্রে টেস্ট টিউবটা অনেক ঠান্ডা বা শীতল হয়ে যায়। তাহলে আমরা অনেক ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো দেখি আর কি। তাহলে বিক্রিয়ার ক্ষেত্রে কি দেখি আমরা বলো? অনেক সময় বিক্রিয়ার ক্ষেত্রে দেখা গেল যে বিক্রিয়া উৎপন্ন হওয়ার সময় অনেক সময় দেখা যায় যে প্রচুর ঠান্ডা হয়ে যায়। কি হয়ে যায়? টেস্ট টিউবটা প্রচুর ঠান্ডা হয়ে যায় এবং অনেক সময় গরম হয়ে যায়। অর্থাৎ কোনো বিক্রিয়ায় সময় তাপ উৎপাদন হয়, সেটার নাম হলো তাপ উৎপাদী বিক্রিয়া। আবার কোনো বিক্রিয়ার ক্ষেত্রে তাপ হ্রাস পায় বা কমে যায়, সেটার নাম হলো তাপহারী বিক্রিয়া। যেটা তাপ হ্রাস পায় এটার নাম হলো তাপহারী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। আচ্ছা, এই ক্ষেত্রে তাপশক্তির যে রূপান্তর হয় সেটার জন্য আমাদের খাবার সোডা বা বেকিং সোডার সংকেত হলো, তোমরা এগুলো লিখি নাও, NaHCO3, অর্থাৎ সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এটার নাম হলো বেকিং সোডা, এটার নাম হলো বেকিং সোডা বা খাওয়ার সোডা, বেকিং সোডা NaHCO3। তারপরে বেকিং সোডার সাথে সাইট্রিক অ্যাসিড। লেবুতে আমরা জানি সবাই, লেবুতে কি আছে? সাইট্রিক অ্যাসিড। তেঁতুলে টার্টারিক অ্যাসিড। তাহলে সাইট্রিক অ্যাসিড, তাহলে C6H8O7, এটার নাম হলো সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক। তোমরা লিখে নাও সংকেতগুলা, তোমাদের বইতে সংকেতটা নেই কিন্তু বাংলা লিখে আছে। তাহলে বেকিং সোডা লেখা আছে তোমাদের বইতে, বেকিং সোডা আর সাইট্রিক অ্যাসিড লেখা আছে, আমি সংকেত দিয়েও লিখে দিলাম। NaHCO3, এটার নাম হলো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, অথবা এটাকে সোডিয়াম বাইকার্বনেটও বলে। তাহলে C6H8O7,
এটার সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে সোডিয়াম অ্যাসিটেট। তাহলে সোডিয়াম অ্যাসিটেট লেখো, সংকেতগুলো লিখি না আমার সাথে সাথে। Na3C6H5O7, তাহলে কি দাঁড়ালো Na3C6H5O7, এটার নাম হলো সোডিয়াম অ্যাসিটেট। এটার নাম হলো সোডিয়াম অ্যাসিটেট, সোডিয়াম অ্যাসিটেট, অ্যাসিটেট প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি উৎপন্ন হবে। তাহলে এই ক্ষেত্রে বেকিং সোডার সাথে সাইট্রিক অ্যাসিড যুক্ত হয়ে এটা হলো বেকিং সোডা সাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, অর্থাৎ বেকিং সোডা খাবার সোডার মধ্যে যদি আমরা ড্রপার দিয়ে কয়েক ফোঁটা সাইট্রিক অ্যাসিড বা লেবুর রস দিই, দেখব যে কি আমাদের টেস্ট টিউবটা ঠান্ডা হয়ে গেছে বা শীতল মনে হচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রে বিক্রিয়ায় তাপ হ্রাস পেয়েছে। তাহলে এই ক্ষেত্রে উৎপন্ন হবে কি সোডিয়াম অ্যাসিটেট, কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হবে। আমাদের এই ক্ষেত্রে বিক্রিয়ার সমতা বিধানের জন্য আমাদের কিছুটা কাজ করতে হয়। সেই ক্ষেত্রে Na3 দেওয়া আছে, তো আমরা এটাতে 3 ব্যবহার করব। তারপরে এখানেও আমাদের বিক্রিয়ার সমতা বিধানের জন্য Na3 হয়ে গেছে, H3 হয়ে গেছে, H8 11 হয়ে গেছে। এখানে হলো 5টা আর এখানে হলো 2টা, তাহলে 11টা মিলতে হলে এখানে 3 দিতে হবে। তাহলে 3 দুগুণে 6 আর 5-এ 11, এখানে 3টে হাইড্রোজেন আর 8টা 11টা হাইড্রোজেন হয়ে গেছে অলরেডি। তারপরে কার্বন কয়টা, এখানে হলো 3টা আর এখানে 6টা 9টা, এখানে হলো 6টা, তাহলে 9টা হলে এখানেও 3 ব্যবহার করতে হবে। এবার অক্সিজেন মিলাও, 3 তিরিকে 9টা আর 7টা 16টা, আর এই ক্ষেত্রে আমাদের কয়টা 7টা 6টা 13টা, 13 আর 3 16, তাহলে আমার মিলে গেল। এটা হলো সোডিয়াম অ্যাসিটেট যোগ কার্বন ডাইঅক্সাইড যোগ পানি। তাহলে আমাদের এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যখন টেস্ট টিউবের গায়ে হাত দিব তখন দেখব টেস্ট টিউবটা ঠান্ডা হয়ে গেছে, অর্থাৎ এটাতে তাপ হ্রাস পেয়েছে। বেকিং সোডা বা খাবার সোডার সাথে সাইট্রিক অ্যাসিড, তোমরা লিখে নাও সংকেতগুলো। সাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অ্যাসিটেট উৎপন্ন হবে, সোডিয়াম সাইট্রেট, একটু ঠিক করে নাও তোমরা, সোডিয়াম সাইট্রেট যোগ কার্বন ডাইঅক্সাইড, সোডিয়াম সাইট্রেট যোগ কার্বন ডাইঅক্সাইড যোগ পানি উৎপন্ন হবে। তাহলে এই বিক্রিয়াটা হলো তাপ, আর এই বিক্রিয়া এখানে বিক্রিয়ার তাপমাত্রা হ্রাস পেয়েছে। এবার আসো তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া, যে বিক্রিয়ার ক্ষেত্রে দেখা গেল যে এখানে হ্রাস পেয়েছিল বলে ঠান্ডা হয়ে গেছে, আর তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যাবে যে টেস্ট টিউবটা গরম হয়ে গেছে, আগে যে অবস্থা ছিল তার চেয়ে গরম হয়ে গেছে। এটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া। আচ্ছা, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, আচ্ছা তোমরা অত গ্রামে থাকো না, যদি গ্রামে থাকতো তাহলে বুঝতে পারতো, তোমাদের দাদা দাদি চুন দিয়ে পান খায়, মানে পানের সাথে চুন ব্যবহার করে খায়। এই ক্ষেত্রে যে চুনটা হলো সেটা হলো ক্যালসিয়াম অক্সাইড। এই ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে যখন পানি দেওয়া হবে, চুনের মধ্যে যখন পানি দেওয়া হবে, ক্যালসিয়াম অক্সাইড বা চুনের মধ্যে যখন পানি দেওয়া হবে, তখন দেখবো যে আমরা যখন আমরা পানি দিব তখন এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, অর্থাৎ চুনের পানি হয়ে যাবে। তাহলে কি বলছি, এটা হলো চুন, এটা হলো চুন। চুনের সাথে আমরা কি করব, চুনের সাথে যখন পানি দিব, দেখবো পোটা পোটা তখন এটা ফুটতে থাকে। চুনের মধ্যে যখন উপর থেকে পানি দেওয়া হয় তখন এটা ফুটতে থাকে, ফুটে কি হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ চুনের পানি। এটা হলো কি পানি, চুনের পানি। এই ক্ষেত্রে টেস্ট টিউবটাকে আগের চেয়ে অনেক গরম মনে হবে। এই পানিতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণকে, পানিতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের, এটাকে বলা হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। পানিতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণকে, সম্পৃক্ত দ্রবণকে চুনের পানি,
চুনের পানি বা লাইম ওয়াটার বলা হবে, লাইম ওয়াটার বলা হয়। তাহলে আবারও বলি, পানিতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের, পানিতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণকে চুনের পানি বা লাইম ওয়াটার বলা হবে। এই চুনের পানিটা বেশ গরম মনে হবে, মানে টেস্ট টিউবে যখন হাত দিব তখন বেশ গরম মনে হবে, অর্থাৎ এই ক্ষেত্রে তাপ উৎপাদন হয়ে গেল। তাহলে আমরা অনেকগুলো বিক্রিয়া নিয়ে আলোচনা করলাম এবং বিক্রিয়ার তাপমাত্রার যে পরিবর্তন হয় সেটা নিয়ে আমরা মোটামুটি আলোচনা করলাম। তোমরা এগুলা নবম শ্রেণীতে গেলে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে। আমরা এই পর্যন্ত আমাদের এই বিক্রিয়া নিয়ে আলোচনা। আমরা আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করি। সচরাচর তোমরা সবাই জানো আমাদের রিমোট কন্ট্রোল, টেলিভিশন চালায় তার রিমোট কন্ট্রোল, খেলনা রিমোট কন্ট্রোলে যে ব্যাটারিগুলো ব্যবহার করা হয় সেটার নাম হলো শুষ্ক কোষ বা ড্রাই সেল বলা হবে। শুষ্ক কোষ, শুষ্ক কোষ বা ড্রাই সেল বলা হবে। এই শুষ্ক কোষ বা ড্রাই সেল তৈরির আমরা প্রক্রিয়াটা একটু জানবো। তোমরা সবাই জানো তোমাদের খেলনা গাড়িতে বা রিমোট কন্ট্রোলে অথবা যে কোনো রিমোটে টিভি চালানোর জন্য বা ফ্যান চালানোর জন্য রিমোট ব্যবহার করা হয়, সবগুলোতে যে ব্যাটারিগুলো ব্যবহার করা হয় সেটা হলো ড্রাই সেল ব্যাটারি। সেটা আর কিছু না, আমরা ড্রাই সেল ব্যাটারির প্রক্রিয়াটি নিয়ে একটু আলোচনা করি। আমরা আসো, তারপর আমরা ক্লাসটা শেষ করব। শুষ্ক কোষ বা ড্রাই সেল। এই শুষ্ক কোষ বা ড্রাই সেল তৈরির জন্য আমাদের কি কি উপকরণগুলো লাগবে? তাহলে আমাদের উপকরণগুলোর নাম আমরা একটু জেনে নিই। প্রথমে উপকরণগুলোর মধ্যে লাগবে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4 অ্যামোনিয়াম, এটা হলো অ্যামোনিয়াম ক্লোরাইড। আচ্ছা, যোগ লাগবে কয়লার গুঁড়া, যোগ লাগবে অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া। তারপরে হলো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, আমি সংকেত দিয়ে লিখবো MnO2, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড লাগবে। আর কার্বন দণ্ড অন্যান্য জিনিসগুলো লাগবে, আমাদের লাগবে পদার্থ এর মধ্যে লাগবে এগুলো, উপকরণের মধ্যে লাগবে এগুলা। এবং কার্বন দণ্ড লাগবে, একটা দস্তার চোঙ লাগবে, আর পিতলের টুপি লাগবে, এই জিনিসগুলো লাগবে। তাহলে আমাদের এই ড্রাই সেল তৈরির জন্য আমাদের কি কি উপকরণ লাগবে আমরা জানলাম। অ্যামোনিয়াম ক্লোরাইড লাগবে, কয়লার গুঁড়া লাগবে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড লাগবে, তারপর একটা কার্বন দণ্ড লাগবে, পিতলের টুপি সহ কার্বন দণ্ড লাগবে, একটা দস্তার চোঙ লাগবে। আচ্ছা, এবার এই শুষ্ক কোষ বা ড্রাই সেল তৈরির প্রক্রিয়াটা আমরা একটু জেনে নিই। প্রথম আমরা কি করব, অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, তাহলে তিনটা পদার্থকে আমরা একত্রিত করব। তিনটা পদার্থকে একত্রিত করে তার সাথে সামান্য পানি দিয়ে একটা লেয়ের মতো করব, লে বা পেস্টের মতো করব। তাহলে এই যে লে বা পেস্ট তৈরি হল, তিনটা পদার্থের সমন্বয়ে যে লে বা পেস্ট হলো, এই পেস্টটাকে আমরা একটা দস্তার চোঙের মধ্যে ভরবো। দস্তার চোঙ আমরা একটু আঁকার চেষ্টা করি। এটা হলো দস্তার চোঙ। এটা দস্তার চোঙ নিলাম। এবার দস্তার চোঙের মধ্যে একটা কার্বন দণ্ড, কালো রঙের একটা কার্বন দণ্ড এমনভাবে প্রবেশ করাবো যেমন দস্তার পাত্রের তলায় স্পর্শ না করে। এটা হলো কার্বন দণ্ড। এটার উপরে একটা পিতলের টুপি থাকবে। তাহলে এটা হলো কার্বন দণ্ড। তাহলে এমনভাবে বসাবো কার্বন দণ্ডটাকে যাতে করে দস্তা বা চোঙের তলায় স্পর্শ না করে। তাহলে আমরা কি করলাম, প্রথমে এই তিনটাকে একত্রিত করলাম, অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডকে একত্রিত করে সামান্য পানি দিয়ে লে বা পেস্টের আকার পেস্ট করলাম। করে আমরা একটা দস্তার চোঙ নিব। একটা দস্তার চোঙ নিয়ে
এই দস্তার চোঙের মধ্যে দস্তার চোঙ নিব, দস্তার চোঙের মধ্যে একটা কার্বন দণ্ডকে এমনভাবে বসাবো যাতে করে কার্বন দণ্ডটা পাত্রের তলায় স্পর্শ না করে। এবার আমরা কি করব, এই দস্তার চোঙের মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের যে পেস্টের মতো তৈরি করেছিলাম, এই পেস্টগুলো দিয়ে আমরা এটাকে ভর্তি করে দিব। এই পেস্টের দিয়ে লেবা পেস্ট দিয়ে আমরা ভর্তি করে দিব সম্পূর্ণ পাত্রটাকে। তাহলে সম্পূর্ণ পাত্রটাকে আমরা ভর্তি করে দিলাম পেস্ট দিয়ে। পেস্ট বা লেই দিয়ে তিনটে পদার্থের মিশ্রণে যে পেস্ট বা লেই ছিল এটাতে আমরা ভর্তি করে দিলাম। আচ্ছা, এখানে একটা কাজ করতে হবে, তোমাদের বইতে হয়তো দেয়নি, এখানে পিস বা গালা দিয়ে উপরের অংশ ঢেকে দিতে হবে যাতে করে ভিতরের পদার্থগুলো শুকিয়ে না যায়। তারপর উপরে তোমরা জানো হয়তো এটাকে একটা ঢাকনার মতো থাকে, এরকম কভারের মতো থাকে, বিভিন্ন লাল কালার বা বিভিন্ন কালার ঢাকনার মতো থাকে। তাহলে আমাদের তৈরি হয়ে গেল শুষ্ক কোষ বা ড্রাই সেল চিত্র, শুষ্ক কোষ বা ড্রাই সেল। তাহলে এখানের মধ্যে কি কি থাকবে, পদার্থগুলো আমরা নাম লিখে দিই। এই যে দস্তার চোঙ বা এটাতে, এটা হলো ঋণাত্মক হিসাবে কাজ করবে দস্তার চোঙ, আর এই পিতলের টুপি আছে এটা ধনাত্মক হিসাবে আদান হিসাবে কাজ করবে, এটা প্লাস হিসাবে কাজ করবে। পিতলের যে টুপিটা আছে এটা প্লাস হিসাবে ধনাত্মক আদান হিসাবে কাজ করবে। তাহলে ভিতরে যে পদার্থগুলো আছে এটা হলো অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ কয়লার গুঁড়া যোগ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের পেস্ট বা লেই। ভিতরে যে পদার্থগুলো আছে সেটা হলো অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ কয়লার গুঁড়া বা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের পেস্ট বা ইয়া। তাহলে এই দস্তার যে চোঙটা আছে আমাদের, দস্তার চোঙটা ঋণাত্মক আদান হিসাবে কাজ করবে, অর্থাৎ এটা অ্যানোড হিসাবে কাজ করবে। তাহলে আমাদের দস্তার পাত্র যেটা আসে এটা হলো ঋণাত্মক তড়িৎদ্বার বা অ্যানোড হিসাবে কাজ করবে, ঋণাত্মক তড়িৎদ্বার বা অ্যানোড হিসাবে কাজ করবে। পিতলের টুপি যুক্ত যে কার্বন দণ্ডটা আছে এটা ধনাত্মক আদান বা ক্যাথোড হিসাবে কাজ করবে, ধনাত্মক তড়িৎদ্বার বা ক্যাথোড হিসাবে কাজ করবে। এই যে ইয়েটা প্রক্রিয়ার ফলে আমাদের এই শুষ্ক কোষ বা ডাইসেল তৈরি হয় আর কি। তাহলে এটা একমুখী প্রবাহ বিদ্যুৎ প্রবাহিত হবে এই ক্ষেত্রে আর কি। তাহলে আমরা আবার একটু প্রক্রিয়াটা নিয়ে একটু কথা বলি। শুষ্ক কোষ বা ডাইসেল তৈরির জন্য আমাদের কি কি লাগবে, অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, একটা দস্তার চোঙ, কার্বন দণ্ড, পিতলের টুপি সহ একটা কার্বন দণ্ড লাগবে। এখন ইচ্ছা করলে দস্তার চোঙের উপর দিয়ে আরও টিনের অথবা কাগজের পেপার দিয়ে ঢেকে দেওয়া হয়, বিভিন্ন কালারফুল নাম দিয়ে করা হয়, বিভিন্ন কোম্পানির ব্যাটারি আছে নাম দিয়ে করা হয়। তাহলে আমাদের তৈরি প্রক্রিয়াটা আমরা একটু আবার আলোচনা করি। প্রথমে অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড তিনটা একত্রিত করে সামান্য পানি দিয়ে আমরা পেস্ট বা লেই তৈরি করব। এই পেস্ট বা লেই তৈরি করার পর একটা দস্তার চোঙ বা পাত্র নিব। তোমরা দেখছো এই যে লাল রং দেওয়া, এটা দস্তার চোঙ বা পাত্র। পাত্রের ভিতরে একটা কার্বন দণ্ড এমনভাবে বসাবো যাতে করে কার্বন দণ্ডের শেষ প্রান্ত কি পাত্রের তলায় স্পর্শ না করে। আচ্ছা, এরপরে খালি যে জায়গাটুকু আছে সেগুলোতে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের যে পেস্ট ছিল পেস্ট দিয়ে সম্পূর্ণটা ভর্তি করে দিই। আচ্ছা, এরপরে উপরের অংশটুকু, এটা তোমাদের বইতে দেয়নি, উপরের অংশটুকু কি করতে হয় জানো, যাতে করে ভিতরে যে পদার্থগুলো আছে এগুলো শুকিয়ে না যায়, অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যাতে শুকিয়ে না যায় সেই জন্য এখানে গালা ব্যবহার করা হয়, পিস বা গালা ব্যবহার করে যাতে শুকিয়ে না যায়।
এবং এখানের উপর একটা ডাকনা ব্যবহার করা হয়। এতে করে আমাদের ড্রাই সেলটা তৈরি হয়ে গেল, যেটা দস্তার চোঙটা ঋণাত্মক তড়িৎদ্বার বা অ্যানোড হিসাবে কাজ করবে, ঋণাত্মক তড়িৎদ্বার দস্তার চোঙটা ঋণাত্মক তড়িৎদ্বার বা অ্যানোড হিসাবে কাজ করবে, এবং পিতলের টুপিটা কার্বন দণ্ডযুক্ত পিতলের টুপিটা ধনাত্মক তড়িৎদ্বার বা ক্যাথোড হিসাবে কাজ করবে। তাহলে আমরা ড্রাই সেল নিয়ে আলোচনা করলাম। তাহলে আজকের ক্লাসে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। তোমাদের বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া ছিল, সংযোজন, প্রতিস্থাপন, বিয়োজন। সংযোজন ছিল, দহন বিক্রিয়া ছিল, আবারও মনে করার চেষ্টা করো, সংযোজন বিক্রিয়া ছিল যেটা একত্রিত হয়ে একটা নতুন হলো, দহন বিক্রিয়া যেটা বায়ুতে পোড়ানো হলো, আর প্রতিস্থাপন হলো একটাকে সরিয়ে দিয়ে আরেকটা বসা, আর এরপরে ছিল আমাদের বিয়োজন বিক্রিয়া ছিল যেটা ভেঙে একাধিক মৌল বা যৌগে রূপান্তরিত হবে, আর প্রশমন বিক্রিয়া ছিল অর্থাৎ অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে নিরপেক্ষ পদার্থ তৈরি হবে। এরপরে আমরা জানলাম বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন বা রূপান্তর, অর্থাৎ কোনো কোনো বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা হ্রাস পায়, কোনো কোনো বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পায়, এবং সর্বশেষ আমরা শুষ্ক কোষ বা ড্রাই সেল নিয়ে আমরা আলোচনা করলাম। তো শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, নিরাপদ থাকো, এবং আজকের যে ক্লাসটুকু আমরা আলোচনা করলাম এটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা নবম শ্রেণীতে এর চেয়ে অনেক বিস্তারিত জানবে। তো সুতরাং তোমরা ভাষায় যদি ভালো করে লেখাপড়া করো, প্রতীক এবং সংকেতগুলো ভালো করে আয়ত্তে নেওয়ার চেষ্টা করবো, তাহলে তোমাদের রাসায়নিক বিক্রিয়া নিয়ে কোনো সমস্যা হবে না, এবং যে কোনো রাসায়নিক বিক্রিয়া তোমরা করতে পারবে বা লিখতে পারবে। তো তোমরা ভালো করে পড়াশোনা করবে, সবাই নিরাপদ থাকার চেষ্টা করবে, সবার স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবে। নিরাপদ থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা। তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।